বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা দ্য ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ আইবিবি ফিফথ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন 2025 রিস্ক ম্যানেজমেন্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আর এম আই এফ আই এর টায়ার ম্যাথ সলিউশন ক্লাসটি করব এবং আমরা এটা পূর্ণাঙ্গ একটি বিশ্লেষণ আজকে ক্লাসে পাওয়া যাবে। তবে টায়ার ম্যাথ সলিউশনে বা আমাদের ফিফথ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন যে প্রশ্নটা আসছে, এটা বিশ্লেষণ করার আগে বা এটা সমাধান দেখার আগে আমাদের দু তিনটা বিষয় ভালো করে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। আসলে একটি ব্যাংকের আহ, কাঠামো, বা আমরা যদি বলি একটি ব্যাংকের কি কি উপাদান নিয়ে একটি ব্যাংকের গঠিত হয়, এবং এই ব্যাংকটি কতটুকু সকল মান নির্ধারিত হয়ে পরিচালিত হচ্ছে তা বিশ্লেষণ করা হয়, বা যে নিয়মের ভিত্তিতে আমাদের দেশে ব্যাংকগুলো পরিচালিত হয়। বাংলাদেশ ব্যাংক কর্তৃক যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুসারে, এবং আরেকটি গাইডলাইন খুব ভালো করে অনুসরণ করা হয়, তা হচ্ছে বেসেল 3। এবং বেসেল 3-র ক্ষেত্রে একটা ব্যাংক কতটুকু ক্যাপিটাল রিকোয়ারমেন্ট থাকতে হবে, এবং তা বিশ্লেষণ করার জন্য বিভিন্ন উপাদান গুলো আছে, সেই উপাদানগুলো কি, কত পার্সেন্ট, কোনটার কত পার্সেন্ট পরিমাণ রাখতে হবে বা থাকতে হবে, তা আমাদের জানতে হবে। তা আমরা বেসেল 3-র যে পলিসি আছে বা নীতি আছে বা রিকোয়ারমেন্ট আছে বা শর্ত আছে, এই শর্তকে ওনারা বলে দিয়েছে। তবে এই অঙ্কটা শুরু করার আগে আমাদের আরেকটু বিষয় মনে রাখতে হবে, যে আমাদের দেশে দুই ধরনের ব্যাংকিং ব্যবস্থা আছে। একটা হচ্ছে কনভেনশনাল, একটা হচ্ছে ইসলামিক ধারার ব্যাংক। তবে মালিকানা বা ওনারশিপ বা ভিত্তিতে, বা আহ, দেশীয় বা বিদেশি, এইভাবে বিভাগে ভাগ করা হয়েছে। আমাদের দেশে সাধারণত দেশি দেশীয় মালিকানার ভিত্তিতে পরিচালিত কিছু আর্থিক প্রতিষ্ঠান আছে, আবার বিদেশি তাদের আহ, কিছু ব্যাংকের শাখাও এই দেশে পরিচালিত হয়। তবে যারাই এই দেশে ব্যাংকিং কার্যক্রম বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলো পরিচালনা করে থাকেন, তাদের বাংলাদেশ ব্যাংক এবং বেসেল 3 বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত নীতি অনুসারে তাদের মেনটেন করে চলতে হবে। সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক বেসেল 3-র যে নীতিগুলো গ্রহণ করছে তার উপর ভিত্তি করে এই টায়ার মেথডটা ওনারা প্রশ্নকর্তারা সেট আপ করছে। এর জন্য আমাদের বেসেল 3-র যে কম্পোনেন্ট গুলো আছে, ক্যাপিটাল কম্পোনেন্ট এলিমেন্ট গুলো আছে, এগুলো আমাদের খুব ভালো করে জানতে হবে। জানার যদি পূর্ণাঙ্গ ধারণাটা থাকে, তখন আমরা এই অঙ্কটা সুন্দরভাবে করতে পারবো আর কি। এর জন্য আমরা বেসেল 3 বা টায়ারের যে ম্যাথের যে ক্যাপিটাল কম্পোনেন্ট গুলো আমাদের ভালো করে জানতে হবে, তাই এখানে আমরা একটু আলোচনা করব। একটু দেখি, করি, তারপর আবার এই অঙ্কটার সমাধানে দেব। তখন যদি আমরা এই জিনিসটা একটু ভালো করে বুঝতে পারি, কম্পোনেন্ট অফ ক্যাপিটালের বা টায়ারের উপাদানগুলো কি কি থাকবে, ম্যাথের জন্য কি কি উপাদান নিয়ে গঠিত হবে, এই উপাদানগুলো যদি আমরা সুনির্দিষ্টভাবে বুঝতে পারি, এবং কখন যোগ করতে হবে, কার সাথে কোন কোন উপাদান, কোন আইটেমের সাথে কোন টায়ার 1-এ কোন টায়ার 1 ক্যাপিটালে কোনটি যাবে, কমন ইকুইটি টায়ার 1 কোনটা যাবে, এডিশনাল টায়ার 1 কোনটা যাবে, টায়ার 2 ক্যাপিটালে কোনটা যাবে, মিনিমাম রিকোয়ারমেন্ট আছে, ম্যাক্সিমাম রিকোয়ারমেন্ট আছে, এই যে শর্তগুলো ওনারা দিয়ে দিচ্ছে, এই শর্তগুলো যদি আমরা বুঝতে পারি, তখন আমরা এই অঙ্কটা সুনির্দিষ্ট সমাধানটা ভালো করে পারবো। সেই ক্ষেত্রে আমরা বেসেল 3-র নিয়ম অনুযায়ী ওনাদের যে নীতিটা বাংলাদেশ ব্যাংক গৃহীত করে সকল ব্যাংকে পরিপালন করতে বলে, তার প্রতিফলনটা আমরা একটু ওই জায়গায় দেখি। তবে আমাদের 96তম পরীক্ষা থেকে আহ শুরু হয়েছে এই নতুন সিলেবাসে অঙ্ক আসা, এবং
তারপর থেকে এই 100তম পরীক্ষা অথবা আমরা পঞ্চম পরীক্ষা বলি, এই পরীক্ষাগুলোতে আহ 2-3 বার এই টায়ারের অঙ্ক আসছে। সেই ক্ষেত্রে আমরা যেটা দেখছি, এই জায়গায় সাধারণত দেশীয় যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে, বিদেশি ব্যাংক যেমন এসএসবিসি আছে, স্ট্যান্ডার্ড চার্টার্ড আছে, এই ধরনের ব্যাংকের সম্পর্কিত যে বেসেলের নীতিটা বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত এবং অনুসরণ করতে বলা হয়, তা ওই সম্পর্কে অঙ্কটি আসে। তাহলে এই অঙ্কটার সাথে সম্পর্কিত যে বিষয়গুলো আছে, অর্থাৎ দেশীয় আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকের ক্ষেত্রে বেসেলের যে নীতিটা অনুসরণ করা হয়, সেই অনুসারে আমরা আজকে এই টায়ারের ম্যাথগুলোটা বা পরিচালনাটা আমরা একটু দেখব। তারপর আমরা অঙ্কটার সমাধান যাব। দেখি এই জায়গায় কি কি বলছে, যেটা একেবারে বেসিক এলিমেন্ট আপনার জানতেই হবে, তা আহ, খন্ড খন্ড ভাবে সুনির্দিষ্ট ভাবে আমরা এই জায়গায় উপস্থাপন করবো। প্রথম বলা হচ্ছে দ্য কম্পোনেন্টস অফ ক্যাপিটাল, ক্যাপিটালের উপাদানগুলো কি। ফর দ্য পারপোজ অফ ক্যালকুলেটিং ক্যাপিটাল আন্ডার ক্যাপিটাল অ্যাডেকুয়েসি ফ্রেমওয়ার্ক, দ্য ক্যাপিটাল অফ ব্যাংক শ্যাল বি ক্লাসিফাইড ইন্টু টু টায়ার্স। আপনার ক্যাপিটালের যে ফ্রেমওয়ার্কটা বা কাঠামোটা গঠিত হয়ে থাকে, এখানে দুই ধরনের টায়ারের উপরে ভিত্তি করে ক্যাপিটালের ফ্রেমওয়ার্কটা একটা ব্যাংকের গঠন করা হয়ে থাকে। দ্য টোটাল রেগুলেটরি capital will consist of some of the following categories. যে সর্ব নীতি নির্ধারিত যে ক্যাপিটালটা কনসিস্ট বা গঠন করে থাকে, তার সবগুলো যোগ করে নিচের কিছু ক্যাটাগরির মাধ্যমে এটাকে বর্ণনা করা হচ্ছে। এখন আমরা জানি টায়ার ক্যাপিটালের ক্ষেত্রে ক্যাপিটাল বেসেল থিওরি অনুসারে ক্যাপিটালের ক্যাটাগরি সাধারণত দুই ভাগে ভাগ করে। একটা হচ্ছে টায়ার ওয়ান ক্যাপিটাল, আর একটা হচ্ছে টায়ার টু ক্যাপিটাল। টায়ার ওয়ান ক্যাপিটালকে গোয়িং কনসার্ন ক্যাপিটাল বলা হয়, টায়ার টু ক্যাপিটালকে গোয়িং কনসার্ন ক্যাপিটাল, অর্থাৎ এগুলো চলমান প্রক্রিয়া। এই যেভাবে একটা প্রতিষ্ঠান চলবে, এটা একটা চলমান প্রক্রিয়া। এর জন্য প্রতিষ্ঠান বন্ধ বা সমস্যা সমস্যা থাকবে, কিন্তু তার মানে এটা গোয়িং, এটা কখনো বাড়বে কখনো কমবে, তবে এই শর্তগুলো পরিপালন করে ব্যাংক ব্যাংকের মূলধন কাঠামোটা গঠন করা উচিত আর কি, বেসেলের নীতি অনুসারে। সেই ক্ষেত্রে টায়ার ওয়ান ক্যাপিটালে কমন ইকুইটি টায়ার ওয়ান, টায়ার ক্যাপিটালকে দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে কমন ইকুইটি টায়ার ওয়ান আর এডিশনাল টায়ার। আর টায়ার টু কে শ্রেণী বিভাজন করা হয়নি। সেই ক্ষেত্রে আমাদের জানতে হবে দেশীয় প্রতিষ্ঠান ফর লোকাল ব্যাংকস, ব্যাংকের উদ্দেশ্যে টায়ার কমন ইকুইটি টায়ার ক্যাপিটাল ওয়ানের কম্পোনেন্ট গুলো কি কি আছে বা কনসিস্টেন্ট আইটেম গুলো কি কি আছে, কি কি নিয়ে কমন ইকুইটি টায়ার ওয়ান ক্যাপিটাল ফর লোকাল ব্যাংকের জন্য গঠিত। এখানে উপাদানগুলো কি আছে, উপাদানগুলো হচ্ছে পেড আপ ক্যাপিটাল, নন রিপেয়েবল শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট, স্ট্যাটুটরি রিজার্ভ, জেনারেল রিজার্ভ, রিটার্ন আর্নিংস, ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন রিজার্ভ, মাইনরিটি ইন্টারেস্ট ইন সাবসিডিয়ারিজ। এখন আমরা জানি যে যেই ওনার ইকুইটি বা কমন ইকুইটি কোনগুলো, কমন ইকুইটি হচ্ছে যেগুলো প্রতি প্রতিষ্ঠানের যারা মালিক বা শেয়ার হোল্ডার আছে তা এটার অংশীদার হয়ে থাকে, যেমন পেড আপ ক্যাপিটাল। নন রিপেয়েবল শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট, শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্টে যে টাকাটা থাকে এটা তুমি পেমেন্ট করো। স্ট্যাটুটরি রিজার্ভ বা সংবিধিবদ্ধ আহ, যে রিজার্ভের কথা বলা হচ্ছে, জেনারেল রিজার্ভ, রিটেন আর্নিংস, ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন রিজার্ভ। অর্থাৎ ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন রিজার্ভ কোনগুলো, যেমন এক বছর আপনার 10% ডিভিডেন্ড দিতে পারে, এক বছর আপনার 5% দিতে পারে, এক বছর 15% দিতে পারে, তবে যেন কোনো বছরই ডিভি- আহ, এক বছর বেশি দেওয়ার পর আরেক বছর কম দিতে পারে। কিন্তু হতে পারে প্রতিষ্ঠান সবসময় লাভ করবে তা না। সেই ক্ষেত্রে যাতে আমার শেয়ার হোল্ডাররা সবসময় এবং থার্ড পার্টি যারা স্টেক হোল্ডার আছে, তারা যেন সবসময় প্রতিষ্ঠানের প্রতি একটা ভালো নজর থাকে, এর জন্য ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন রিজার্ভটা গঠন করে থাকে। যে বছর একটু লস হবে তখন ওই জায়গা থেকে এনে যাতে ডিভিডেন্ডটা দেওয়া যেতে পারে, একটা প্রতিষ্ঠানের ভারসাম্য বা অস্তিত্ব টিকিয়ে রাখা। মাইনরিটি ইন্টারেস্ট ইন সাবসিডিয়ারিজ, করতে আমরা জানি যে ব্যাংকগুলোর ক্ষেত্রে কিছু সাবসিডিয়ারি কোম্পানি থাকে, যেমন আমরা যদি অগ্রণী এসএমই বলতে পারি,
বা এই ধরনের প্রতিষ্ঠানও থাকতে পারে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাবসিডিয়ারি কোম্পানি থাকতে পারে, তাদের একটা ইন্টারেস্টও এই লোকাল ব্যাংকগুলো কমন ইকুইটি অন্তর্ভুক্ত হয়ে থাকে। এই তাহলে আমাদের কি, আমাদের জানতে হবে এই এই তথ্যগুলো থাকবে কি, যদি থাকে তাহলে আমরা টায়ার ওয়ান ক্যাপিটালের কমন ইকুইটি টায়ার ওয়ানে অন্তর্ভুক্ত করি, যদি এগুলো থাকে উপাদান। আমরা ওকে দেখবো কতগুলো থাকে, এর জন্য আমাদের আগে জানতে হবে কি কি উপাদান নিয়ে কমন ইকুইটি টায়ার। এটা কেন, এটা কিন্তু লোকাল ব্যাংকের জন্য। ফরেন ব্যাংকের হিসাব আজকে আমরা দেখবো না, অন্যদিন আরেকটা আলোচনায় আমরা এটা আলোচনা করবো, বিস্তারিত আলোচনা করবো। তারপরে বলা হচ্ছে যে যদি এই জায়গায় রেগুলেটরি অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লিকেবল অন, যদি কোনো ধরনের অ্যাডজাস্টমেন্ট থাকে রেগুলেটরি প্রতিষ্ঠান প্রতি, তাহলে এই যেখানে অ্যাডজাস্টমেন্ট করে লিস্ট করে দিতে হবে, এগুলো যোগ করবো, যোগ করে তারপর লিস্ট করে দিবো। এটা হচ্ছে মূল কথা। কিন্তু আমাদের অঙ্কে যদি না থাকে তাহলে এটা নিয়ে আমরা আর কাজ করতে যাব না। বাকি পার্টগুলো হচ্ছে এই জায়গায় কি, ফরেন অ্যাকাউন্ট, ফরেন ব্যাংকের জন্য, যেহেতু আজকে অন্তটা লোকাল ব্যাংকের জন্য, সেক্ষেত্রে আমরা ফরেন ব্যাংকে আর কোথায় যাবে না বাড়াই। তারপরে বলা হচ্ছে যদি কোনো আপনার শর্টফল থাকে, বা আহ, এই ধরনের কোনো সমস্যা থাকে, বা এনপিএল থাকে, বা কোনো ধরনের আইটেম বাদ দিতে হবে, দেশীয় ব্যাংক হোক বিদেশি ব্যাংক হোক, সকলের ক্ষেত্রে এই আইটেমগুলো সংযোগ গুলো আমরা বাদ দিয়ে দিব। এর মধ্যে যেমন হচ্ছে শর্টফল ইন প্রভিশন এগেনস্ট এনপিএল এন্ড ইনভেস্টমেন্ট, যদি ইনভেস্টমেন্ট এন্ড এনপিএল নন পারফর্মিং লোনের এগেনস্টে যদি প্রভিশন কম থাকে তাহলে এই আইটেম থেকে বাদ দিয়ে দিতে হবে। আমরা দেখি যে কোনো কোনো ব্যাংকের মূলধন ঘাটতি এভাবে আর কি একটা মেজারমেন্ট করে। Remaining deficit on account of revaluation of investment in securities. Securities এর ভ্যালু যদি পুনর্মূল্যায়ন করা হয় তখন যদি ওই অ্যাকাউন্টের এগেনস্টে, ইনভেস্টমেন্টের এগেনস্টে যদি ভ্যালু কম হয়ে যায়, তখন তা যে ব্যালেন্সটা আছে সেই জায়গা থেকে বাদ দিতে হবে। গুডউইল এন্ড অল ওভার দ্য ইনট্যাঞ্জেবল অ্যাসেট, এবং অস্পর্শনীয় যে সম্পত্তিগুলো আছে গুডউইল থেকে শুরু করে, ওগুলো এই জায়গা থেকে বাদ যাবে, কারণ এগুলো আসলে প্রকৃতপক্ষে প্রতিষ্ঠানের সম্পদ নয়। ডেফার্ড ট্যাক্স অ্যাসেট, ট্যাক্স যদি বিলম্বিত করা হয়ে থাকে, ডেফার্ড শব্দটা হচ্ছে বিলম্বিত করা হয়ে থাকে, তখন এটা একটা সম্পদ হিসেবে অনেক সময় দেখানো হয়ে থাকে, কিন্তু প্রকৃতপক্ষে এটা সম্পদ নয়, এর জন্য এটাও বাদ যাবে। ডিফাইন্ড বেনিফিট পেনশন ফান্ড অ্যাসেট, তারপরে হচ্ছে গেন অন সেলস রিলেটেড টু সিকিউরিটাইজেশন ট্রানজাকশন, ইনভেস্টমেন্ট ইন ওন শেয়ার, টায়ার এডিশনাল টায়ার ওয়ান ও টায়ার টু, এই ধরনের আইটেম গুলো যদি থাকে তাহলে বাদ যাবে। একটা হচ্ছে রিসিপ্রোকাল ক্রস হোল্ডিং ইন ক্যাপিটাল অফ ব্যাংকিং ফিনান্সিয়াল এন্ড ইন্স্যুরেন্স এন্টিটিস ব্যাংক রুলস, এই যদি থাকে তাহলে ওটাও বাদ যাবে আর কি। যাই হোক, এগুলো হচ্ছে আমাদের লোকাল ব্যাংকের জন্য, যদি আইটেম গুলো থাকে তাহলে আমরা বাদ দিব, আর যদি না থাকে প্রকৃতপক্ষে 96তম থেকে আজ পর্যন্ত অঙ্কগুলোর ক্ষেত্রে এই ধরনের বাদ দেওয়া যে আইটেম গুলো আছে সেভাবে অঙ্কে আসে না, এই অঙ্কটাতেও নাই। আমরা একটু জেনে নিলাম এর জন্য। তারপরে বলা হচ্ছে যে ইনভেস্টমেন্ট ইন দা ক্যাপিটাল অফ ব্যাংকিং ফিনান্সিয়াল এন্ড ইন্স্যুরেন্স এন্টিটিস, এটা যদি ইনভেস্টমেন্ট থাকে কোনো ক্যাপিটাল অফ ব্যাংকের ক্ষেত্রে বা ফিনান্সিয়াল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, এই ধরনের প্রতিষ্ঠানে যদি ইনভেস্টমেন্ট করে থাকে ব্যাংক, সি টি ওয়ান অর্থাৎ কমন ইকুইটি টায়ার ওয়ানে অন্তর্ভুক্ত। ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারিজ হুইচ আর নট কনসোলিডেটেড, সেই ক্ষেত্রেও, সেই ক্ষেত্রে একটা শর্ত ওনারা দিয়ে দিচ্ছে, ডিডাকশন অফ সার্চ ইনভেস্টমেন্ট will be 50% of tier 1 capital, 50% from tier 2 capital। মানে এই জায়গায় কথাটা হলো যে ইনভেস্টমেন্ট, মজার বিষয় যে ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারিজ, যদি কোনো সাবসিডিয়ারি ইনভেস্টমেন্ট থাকে হুইচ আর নট কনসোলিডেটেড, এটা সমন্বিত নয়, যদি সমন্বয় না করা থাকে তাহলে ওই ইনভেস্টমেন্টটাকে আপনি 50% টায়ার ওয়ানে দেখাবেন, 50% টায়ার টু তে দেখাবেন। এগুলো জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ ওই টায়ার ওয়ানের অঙ্কের ভিতরে, যদি এই ধরনের শর্ত দিয়ে দেয় এগুলো। এছাড়াও বলা হচ্ছে ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট অফ ক্যাপিটাল রিডাকশন, 10% অফ রিভ্যালুয়েশন রিজার্ভ ইকুইটি ইনস্ট্রুমেন্ট, 50% of revaluation reserve for fixed asset securities are eligible for টায়ার টু ক্যাপিটাল। অর্থাৎ এই জায়গায় 10% আপনার
ইকুইটি ইনস্ট্রুমেন্ট আপনি দেখাবেন, আর 50% রিভ্যালুয়েশন করার পরে যে রিজার্ভটা থাকবে এটা টায়ার টু এর জন্য এলিজিবল হবে, টায়ার ওয়ান এর জন্য হবে না। কারণ টায়ার ওয়ান এর যে আইটেম গুলো অন্তর্ভুক্ত হবে সেগুলো অবশ্যই মালিকানা দাবির অন্তর্ভুক্ত, হোক এটা দেশি ব্যাংক হোক এটা বিদেশি ব্যাংক, ওইটা নিয়ে আমাদের বুঝার বিষয় নেই। কিন্তু টায়ার ওয়ান এর দুইভাবে হয়, একটা এডিশনাল টায়ার, একটা হচ্ছে CET1 অর্থাৎ কমন ইকুইটি টায়ার ওয়ান। দুই ক্ষেত্রে যা থাকবে এগুলো মালিকানা দাবি অন্তর্ভুক্ত, বিশেষ করে CET1 এর ভিতরে যা থাকবে। ঠিক আছে, এর জন্য যথেচ্ছভাবে অ্যামাউন্ট নির্ণয় করা কোনটা টায়ার ওয়ান এর অন্তর্ভুক্ত হবে সেই জিনিসটা জানতে হবে। আর টায়ার টুটা সাধারণত থার্ড পার্টি বা সেকেন্ড পার্টি বা দাঁড় করা, এই বিষয়গুলো বিবেচনা করা হয়ে থাকে। এর জন্য সকল আইটেমকে যথেষ্ট পরিমাণ বিবেচনা করে কতটুকু আমাদের CT1-এ যাবে, কতটুকু আমাদের এডিশনাল টায়ার ওয়ানে যাবে, কতটুকু টায়ার টু। তবে টায়ার টু এর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সাধারণত অন্য প্রতিষ্ঠান থেকে ধার দেনা করা হলে বা সংগ্রহ করা হলে সেই ক্ষেত্রে, ঋণ করা হলে সেই ক্ষেত্রে এগুলো বিবেচনা করা হবে। আচ্ছা যাক, এডিশনাল টায়ার ওয়ানটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি CET1 এর যে আইটেম গুলো উপাদান গুলো আছে এর বাইরে যদি টায়ার ওয়ানে অন্তর্ভুক্ত করা হয় তাহলে ওটা এডিশনাল টায়ারে অন্তর্ভুক্ত হবে। এই জায়গায় আমরা একটু দেখি কি কি আসতে পারে। ফর লোকাল ব্যাংকস এডিশনাল টায়ার ওয়ান ক্যাপিটাল শেল কনসিস্ট অফ দ্য ফলোইং আইটেম। আমাদের টায়ার ওয়ানের এডিশনাল টায়ার ওয়ানে কি কি অন্তর্ভুক্ত হবে? Instrument issued by bank that meet qualifying criteria for Tier 1, minority interest, uh, additional Tier 1 issued by consolidated subsidiaries for third parties for consolidated reporting only. এই আইটেম গুলো অর্থাৎ মাইনরিটি ইন্টারেস্ট যদি থাকে তাহলে এই জায়গায়, আর আমরা ফরেন ব্যাংকটা নিয়ে আজকে আর কথা না বলি। তারপর আসতেছে টায়ার টু নিয়ে, টায়ার টু এর মধ্যে কি কি অন্তর্ভুক্ত হবে এই জিনিসটা আমাদের জানতে হবে, তাহলে আমরা টায়ার টু নিয়ে কাজ করতে পারবো না। বলা হচ্ছে টায়ার টু ক্যাপিটাল অলসো ফর কনসার্ন গোয়িং কনসার্ন ক্যাপিটাল রিপ্রেজেন্ট দ্য এলিমেন্ট হুইচ ফর short of some of the characteristics of the core capital but contribute to overall strengthening of capital। অর্থাৎ এটা কোর ক্যাপিটালের অন্তর্ভুক্ত বৈশিষ্ট্য হতে পারে, কিন্তু এটা ওভারঅল স্ট্রেংথেন ব্যাংকের স্ট্রেংথেন করার ক্ষেত্রেও এটা অনেক সময় কাজে করে। আচ্ছা যাই হোক, ফর দ্য লোকাল ব্যাংক টায়ার টু ক্যাপিটাল শেল কনসিস্ট অফ দ্য ফলোইং আইটেমস। এই মুক্ত উপাদান নিয়ে সাধারণত টায়ার টু ক্যাপিটালটা গঠিত। জেনারেল প্রভিশন, সাবঅর্ডিনেট ডেট, instrument issued by bank that meet the qualifying criteria for tier capital, minority interest। এই জায়গায় বলা হচ্ছে টায়ার টু ইস্যুড বাই কনসিডারেটেড সাবসিডিজ অফ থার্ড পার্টিস, থার্ড পার্টি থেকে হয়। মাইনরিটি ইন্টারেস্ট সাবসিডিজ কিন্তু শর্ত হলো এটা থার্ড পার্টি থেকে হতো, এটা মনে রাখতো, তখন এটাকে আমরা টায়ার টু করবো। যদি থার্ড পার্টি না হয়ে থাকে তখন কিন্তু এটা আমাদের CET1 এর ভিতরে চলে যাবে। আদার প্রিফারেন্সিয়াল রিভ্যালুয়েশন রিজার্ভ, এই আইটেম গুলো নিয়ে আমাদের টায়ার টু ক্যাপিটাল দিতে হবে। অর্থাৎ প্রিফারেন্সিয়াল, তারপর রিভ্যালুয়েশন, মাইনরিটি ইন্টারেস্ট দুই জায়গায় আছে, কিন্তু টায়ার টু তে যাবে তখনই যখন এটা থার্ড পার্টি হিসেবে অন্তর্ভুক্ত হবে। আর সাবঅর্ডিনেট ডেট ইনস্ট্রুমেন্ট ইস্যুড বাই ব্যাংক, যদি সাবঅর্ডিনেট ডেট বা ইনস্ট্রুমেন্ট বাংলা ব্যাংক কর্তৃক ইস্যু করা হয়ে থাকে তখন এটা জেনারেল প্রভিশন। কিন্তু এই আইটেম গুলো যদি থাকে তাহলে এগুলো আমরা কিসে দেখাবো? টায়ার টু ক্যাপিটালে দেখাবো। এটা গেল আমাদের। আর রেগুলেটরি অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লিকেবল অন টায়ার টু ক্যাপিটাল, এটা বাংলাদেশ ব্যাংক বা বেসেল 3, বাংলাদেশ ব্যাংক বেসেল 3 নীতি অনুসরণ করতে গেলে যদি কোনো অ্যাডজাস্টমেন্ট বলে যে সংযুক্ত করো, যোগ করো বা বিয়োগ করো, তা এই জায়গায় করে দিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট গুলো লেসে করা হয়ে থাকে। আরেকটা আইটেম আমাদের এই অঙ্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, লিমিটেশন বা লিমিটস দিয়ে দিয়েছেন বেসেল 3-তে, যে একটা হচ্ছে মিনিমাম আর একটা হচ্ছে ম্যাক্সিমাম। মিনিমা অথবা সর্বোচ্চ এত থাকতে হবে, সর্বনিম্ন এত থাকতে হবে, তা না হলে ওই প্রতিষ্ঠানের সমস্যার মধ্যে
বা আমাদের ক্যাপিটাল রিকোয়ারমেন্টের ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে। কি বলতেছে এই জায়গায় সুন্দর করে, দিস ইনস্ট্রাকশন উইল বি অ্যাডাপ্টেড ইন ফেজ ম্যানার স্টার্টিং ফ্রম দ্য জানুয়ারি 2020 15 2015 with full implement of capital ratio from the beginning of 2019 as per table 2. All banks will be required to maintain the following ratio on ongoing basis. Ongoing basis অনুসারে এই রিকোয়ারমেন্ট গুলো মেনটেন করবে। আচ্ছা দেখি কি বলছে। এক নম্বরে বলা হচ্ছে যে কমন ইকুইটি টায়ার ওয়ান অফ at least 4.5 of the total RWA। এখন হলো আপনার রিস্ক ওয়েটেড অ্যাসেট যা থাকবে তার 4.5% হতে হবে। যদি 500 থাকে, 20,000 কোটি টাকা থাকে, 5,000 কোটি টাকা থাকে, এর 4.5% হতে হবে আপনার কমন ইকুইটি টায়ারের। অর্থাৎ কমন ইকুইটি টায়ারের যে টায়ার ওয়ানের যে আইটেম গুলো আছে যেখানে 10টা, এর ভিতরে যোগ বিয়োগ করার পরে যে ফলাফলটা আসবে তা আমাদের রিস্ক ওয়েটেড অ্যাসেটের 4.5%-এর কত পার্সেন্ট হতে হবে? 4.5% হতে হবে। অ্যাট লিস্ট 4.5% হতে হবে। এটা হচ্ছে আপনার লিমিটেশন। বেশি থাকতে পারে কিন্তু সেটা থাকতে পারে। আরেকটা কন্ডিশন ওনারা বলে দিল যে টায়ার ওয়ান ক্যাপিটাল উইল বি অ্যাট লিস্ট 6% অফ টোটাল কত RW, অর্থাৎ টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেটের 6% হতে হবে টায়ার ওয়ান ক্যাপিটাল। CET1 যেটা আমরা প্রথমে পাইছি, এই যে আইটেম গুলো, এই আইটেম গুলো হতে হবে 4.5% টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেটের 4.5% অ্যাড করছে। আর যদি আমরা টায়ার ওয়ান ক্যাপিটালের কথা হিসাব করি সেই ক্ষেত্রে এডিশনাল টায়ার ওই জায়গায় সংযুক্ত হবে, তখন নিতে হবে 6%। তাহলে আমাদের শর্ত হলো যে আমরা যদি 4.6 4.5% যদি রাখি, যদি হয় একটা ব্যাংকের কমন ইকুইটি ক্ষেত্রে, বাকিটা অর্থাৎ 1.5 আমাদের অবশ্যই এডিশনাল টায়ারে হতে হবে। এডিশনাল টায়ারে এটা হতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। যদি আমরা এই রিকোয়ারমেন্টটা পুরো করি তাহলে বাকিটা যেতে হবে, তাহলে নীতি অনুসারে পরিণত হবে। আরেকটা শর্তের কথা ওনারা এই জায়গায় বলেছেন, এটা হচ্ছে মিনিমাম CRAW অফ 10% অফ টোটাল RWA। টোটাল RWA 10% হতে হবে CRA। এই জায়গায় আরেকটু শর্ত ওনারা স্পষ্ট করে বলছেন, এই শর্তগুলো মিনিমাম বা ম্যাক্সিমামের ক্ষেত্রে এটা থাকতে হবে। আরেকটা বলছে এডিশনাল টায়ার ক্যাপিটাল ক্যান বি এডমিটেড মিনিমাম সরি ম্যাক্সিমাম আপ টু 1.5%। এই যে আমি যে কথাটা বললাম 1.5% থাকতে হবে অফ দ্য টোটাল RWA, অথবা 33.3% অফ CT1। CT1 এর 33.33% হতে হবে, অথবা RWA এর 1.5%। আর টায়ার টু এর ক্ষেত্রে এডমিটেড ম্যাক্সিমাম RWA এর 4% হতে হবে, অথবা 88.89 অফ CET1, অর্থাৎ কমন ইকুইটি টায়ার ওয়ান এর তো হুইচ ইজ হায়ার। যেটা এই দুইটার ক্ষেত্রে আমাদের বিবেচনা করবো, যেটা আমাদের বড় হবে ওইটা আমরা গ্রহণ করবো, বাকিটা করবো। তারপরেরটা এর কি আছে? তারপরেরটা হলো ইন এডিশন অফ দ্য মিনিমাম ক্যাপিটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট যেটা আছে সেই ক্ষেত্রে এটা থাকতে হবে। আরেকটা বলছে ক্যাপিটাল কনভার্সন অফ বাফার CCB অফ 22.5% অফ টোটাল RWA is begin introduced, which will be maintained in the form of CET1। অর্থাৎ আমাদের যদি ক্যাপিটাল কনভার্সন অফ বাফার
2.5% অফ টোটাল আরডব্লিউ, অর্থাৎ রিস্ক ওয়েটেড অ্যাসেটের না হয়ে থাকে, তাহলে কিন্তু প্রতিষ্ঠানগুলো কি করতে পারবে না, ডিভিডেন্ড ঘোষণাও করতে পারবে না, ডিভিডেন্ড দিতে পারবে না। এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্যাপিটাল কনভার্সন বাফার। এই হচ্ছে মোটামুটি একটা আলোচনা প্রাথমিক। এখন আমরা আহ অনুষ্ঠিত আজকে অনুষ্ঠিত যে প্রশ্নটা আর এমএফআই এর টায়ার বেসিস এর অঙ্ক, এটার একটু সমাধানে যাই। এই শর্তগুলো যদি আমরা সুনির্দিষ্টভাবে মনে রাখতে পারি, বুঝতে পারি, তাহলেই এই অঙ্কটা সহজ। এবং আরেকটু বলার অপশন হলো যে রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে বা যে অঙ্কগুলো আসে তার খণ্ডিত খণ্ডিত অংশ যদি কারেক্ট হয়, তাহলে ওইটারও মার্ক ওনারা দিয়ে দেন। আচ্ছা, তাহলে আমরা যদি ওই প্রাথমিক অংশটা ভালো করে বুঝতে পারি, তখন আমাদের এই অঙ্কগুলো অনেক সহজ হয়ে যাবে। যেমন আমরা শুরু করি, ফ্রম দ্য ফলোইং ক্যাপিটাল এলিমেন্ট অফ এক্স ওয়াই জেড ব্যাংক পিএলসি ক্যালকুলেটেড CRAW টায়ার 1, টায়ার 2 এন্ড মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। আমাদের শর্ত চাচ্ছে কি, একটা, দুইটা, তিনটা, আর মিনিমাম ক্যাপিটাল, আর আমাদের এই উপাদানগুলো দিয়ে দিচ্ছে। তাহলে আমাদের উপাদানগুলো কি দেখি, সবগুলো প্রো টাকার অঙ্কটা দিয়ে দিয়েছেন। আর উপাদানগুলো পেড আপ ক্যাপিটাল হচ্ছে 500 crore, নন রিপেয়েবল শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট হচ্ছে 100 crore, 150 crore, স্ট্যাটুটরি রিজার্ভ 250 crore, জেনারেল রিজার্ভ 150 crore, পারপেচুয়াল বন্ড 400 crore, জেনারেল প্রভিশন 100 crore, রিটেন আর্নিংস 200 crore, minority interest in subsidiaries 100 crore, subordinate debt 150 crore, total risk weighted asset 20,500 crore। এই হচ্ছে আমাদের শর্ত, আর এই অঙ্কগুলো করতে হবে। তাহলে আমরা প্রথমে যদি একটু আসি, যে অঙ্কটা একেবারে সহজ, এই সিরিয়াল মেনটেন করেও লিখতে পারি, অথবা আমরা রিকোয়ারমেন্ট পূরণ করলে হবে। যেমন আমরা শুরু করছি মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট পতনের জন্য। সে জায়গায় বেসেল থ্রিতে কি শর্ত ছিল? বেসেল থ্রিতে শর্ত ছিল যে আমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট, ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হতে হবে টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট এর 10%। এখন আমাদের টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট এর মান ওনারা দিয়ে দিয়েছেন প্রশ্নে 20,500 crore বা 20,500 কোটি। সেই ক্ষেত্রে আমরা এর 10% যা হবে তাই আমাদের কি হয়ে যাবে, মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট আমাদের দরকার হবে। তাই এই জায়গায় বলা আছে, according to Bangladesh Bank under Basel III, banks in Bangladesh are instructed to maintain minimum capital requirement as MCR at 10% of total risk-weighted asset at 10% হবে। অর্থাৎ আমরা যদি একটু লিখে একটু করে দিই, তাহলে আমাদের 12 মার্ক থাকলে আমরা 3 মার্ক পাবো, 4টা রিকোয়ারমেন্ট পাবো 3 মার্ক। অর্থাৎ MCR সমান সমান হচ্ছে 10% অফ RWA। RWA কত? 20,500 crore, অর্থাৎ 20,500 কোটি। তার মানে আমরা 10% করে দিই, 10% করার পর কত বেরোলো, 2,050 কোটি। এটাই হচ্ছে আমাদের মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টের ক্ষেত্রে এটা ব্যবহার করা হচ্ছে। কিন্তু আমাদের চাইছে তো টায়ার 1 ক্যাপিটাল, টায়ার 2 ক্যাপিটাল, CRR এটা চাইছে। এখন আমরা টায়ার ক্যাপিটাল টায়ার 1টা নির্ণয় করি। টায়ার 1টা নির্ণয় করার আগে যদি আমরা CET1টা সুনির্দিষ্ট ভাবে একটু বের করে নিই, এতে আমাদের হয়তো একটু সময় যাবে, কিন্তু পরীক্ষা অঙ্ক বোঝার ক্ষেত্রে এবং আহ সমস্যার যাতে না হয় এর জন্য এটা করা হয়, করে নিলে ভালো। সেই ক্ষেত্রে আমরা প্রথমে ক্যালকুলেটে CET1 টায়ার 1 ক্যাপিটাল রেশিও অফ ব্যাংক আমরা নির্ণয় করি। CET1 এর উপাদানগুলো আমরা ক্লাসের শুরুতে দেখছি কি কি উপাদান, যেগুলো একেবারে মালিকানা তহবিলের অন্তর্ভুক্ত উপাদানগুলো আছে লিস্টে, ওই জায়গা থেকে আমাদের বের করে নিতে হবে। তাহলে আমরা কি কি জানি, এই জায়গায় আছে, আমরা একটু দেখি যে তালিকা থেকে কি কি আছে। CET1 এ পেড আপ ক্যাপিটাল, নন রিপেয়েবল শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট, স্ট্যাটুটরি রিজার্ভ, জেনারেল রিজার্ভ, রিটার্ন আর্নিংস, মাইনরিটি ইন্টারেস্ট ইন সাবসিডিয়ারিজ, থার্ড পার্টি বলার, এর জন্য CET1 এর অন্তর্ভুক্ত হয়েছে।
যেহেতু এগুলো আছে সিইটি ওয়ান এর, তাহলে এই মানগুলো আমরা নিয়ে নিই। দেখেন, পেড আপ ক্যাপিটালে আছে 500 crore, 500 crore। তারপরে হচ্ছে নন রিপেয়েবল শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্টে আছে 150 crore। স্ট্যাটুটরি রিজার্ভ জায়গায় যাবে 250, জেনারেল রিজার্ভ 150, পারপিচুয়াল বন্ড কিন্তু যাবে না, জেনারেল প্রভিশনও যাবে, রিটেন আর্নিং যাবে 200 crore। আর একটা হচ্ছে মাইনরিটি ইন্টারেস্ট ইন সাবসিডিয়ারি যাবে, এটা যাবে, এটা আসছে 100 crore। সাবঅর্ডিনেট ডেটও আসবে না, জেনারেল প্রভিশনও আসবে না, পারপিচুয়াল বন্ড আমাদের এই জায়গায় অন্তর্ভুক্ত হবে না সিইটি ওয়ান এর ক্ষেত্রে। তাহলে আমরা এই সকল উপাদানগুলোর মানগুলো এই জায়গায় বসিয়ে দিলাম, বসানোর পর আমরা পাইলাম 1,350 crore অ্যামাউন্ট। এটা হচ্ছে অ্যামাউন্ট, এটা হচ্ছে সিইটি ওয়ান, অর্থাৎ কমন ইকুইটি টায়ার ওয়ান ক্যাপিটালের উপাদান এই জায়গায়। 2 নাম্বার, এর সাথে আমরা সূত্র দিয়ে ইচ্ছে করলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা এর থেকে কি বাদ দিয়েও করতে পারতাম, এটা আমাদের চাই না। আমাদের চাইছে সাধারণত এই এই রেজাল্ট, কিন্তু আমরা যেহেতু ক্যালকুলেশনের খাতিরে করতেছি এটা করে রাখি, এতে আপনার এতে 2-1 মিনিট সময় যাবে, কিন্তু তাতে কিন্তু আপনার পরীক্ষাটা রেজাল্ট ফলাফলটা একেবারে পূর্ণাঙ্গ ভাবে শো আপ করা। সিইটি ওয়ান ক্যাপিটাল রেশিও, সেই ক্ষেত্রে আমাদের সিইটি ওয়ান ক্যাপিটাল রেশিও এই জায়গায় যেগুলো রেশিও করবো সবগুলোর সাথে আমরা বেসিক্যালি কম্পেয়ারটা করতে যাব আরডব্লিউএ, অর্থাৎ রিস্ক ওয়েটেড অ্যাসেট। তাহলে আমাদের সিইটি ওয়ান ক্যাপিটাল 1,350 crore, আর আমরা জানি আরডব্লিউ হচ্ছে আমাদের মান এই জায়গায় দিয়ে দিয়েছে 20,500। তাহলে সিইটির মানটাকে আমরা যদি 20,500 দিয়ে ভাগ করে দিই, আমাদের যে রেজাল্ট আসবে তা হলো 6.58%। এই জায়গায় বলা ছিল যে রিকোয়ারমেন্ট মিনিমাম এর ক্ষেত্রে মিনিমাম আর ম্যাক্সিমাম যে 4.5% থাকতে হবে আর ডাব্লিউ, কিন্তু এই জায়গায় বেশি আছে 6.58, মানে প্রতি এই ব্যাংকটা সিইটি ওয়ান এর যে বেসেল থ্রির যে ক্রাইটেরিয়া এটা মেনটেন করতেছে। নাও আমরা এখন আলোচনা করব হচ্ছে ক্যাপিটাল অফ টায়ার ওয়ান রেশিও। সেই ক্ষেত্রে সিইটি ওয়ান এর যা আছে ওটা তো আসবেই, সাথে সিইটি এডিশনাল টায়ার ক্যাপিটাল, এই জায়গায় আমরা জানি যে এই উপাদানগুলো দিচ্ছে, এই জায়গা থেকে একটা উপাদান এই জায়গায় আসবে, এটা হচ্ছে পারপিচুয়াল বন্ড, এটা হচ্ছে এডিশনাল টায়ার ক্যাপিটাল ওয়ান এর অন্তর্ভুক্ত। সেই ক্ষেত্রে এডিশনাল টায়ার ক্যাপিটাল ওয়ান এর একটা আইটেম হচ্ছে আমাদের কত, পারপিচুয়াল বন্ড 400 crore। তাহলে টায়ার ওয়ান ক্যাপিটালটা কিভাবে হবে, সিইটি ওয়ান কমন ইকুইটি ওয়ান ক্যাপিটাল, আর হচ্ছে এডিশনাল টায়ার ওয়ান ক্যাপিটাল, এই দুটোর সম্মিলিত বা যোগফলটাই হবে টায়ার ওয়ান ক্যাপিটাল। সেক্ষেত্রে 1,350 প্লাস হচ্ছে 400 দুইটা যোগ করলে আমাদের আসতেছে 1,750। এর সাথে আমরা তুলনা করতে যাব কি, সবগুলোর তুলনাই হবে সাধারণত আরডব্লিউ, অর্থাৎ রিস্ক ওয়েটেড অ্যাসেটের যে পরিমাণটা আছে তার সাথে। তাহলে আমাদের 1,750 সাথে তুলনা করবো 20,500, তাহলে আমাদের রেজাল্ট আসতেছে 8.53%। 8.53%, ওই জায়গায় কথা ছিল টায়ার ওয়ান ক্যাপিটালের রিকোয়ারমেন্ট অ্যাটলিস্ট 6% থাকতে হবে, কিন্তু এই জায়গায় আমরা পাচ্ছি 8.53%। মানে এই যে আমাদের যে বেসন থ্রির নীতিটা, এটা ওনাদের এই ক্ষেত্রে মেনটেন করা হচ্ছে। এই পর্যন্ত ব্যাংকের এই ব্যাংকটার প্রতিষ্ঠানটার রিকোয়ারমেন্ট গুলো সব ঠিক আছে। এখন আসেন আমাদের, এটা হচ্ছে টায়ার ওয়ান ক্যাপিটাল, তাহলে আমরা কয়টা করলাম, আমরা মিনিমাম রিকোয়ারমেন্ট করলাম, টায়ার ওয়ান করলাম, এখন আমরা টায়ার টু তে আসি। টায়ার টু এর ক্ষেত্রে আমাদের উপাদানগুলো বেশ, টায়ার টু এর উপাদানগুলো কি কি আমরা ওই অঙ্কে দেখছি। আর আমরা যদি এই জায়গায়ও বিবেচনা করি, আমরা কিন্তু শুধু খালি দুইটা আইটেম ছাড়া আর বাকি সবগুলোই বিবেচনা করে ফেলছি। কি কি আইটেম বাকি রইলো, জেনারেল প্রভিশন, আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেট ডেট, এছাড়া আর বাকি আইটেম সবই আমরা ব্যবহার করে ফেলছি। আর রিস্ক ওয়েটেড অ্যাসেট তো আমরা আমাদের মূল সকল বিষয়ের সাথে তুলনার জন্য, বাকি আইটেম আর তো আমাদের কাছে নেই।
তাহলে আমাদের এই জায়গা থেকে সহজভাবে বুঝতে পারতেছি যে টায়ার 2 এর ক্ষেত্রে দুইটা রিকোয়ারমেন্ট পাচ্ছি। একটা হচ্ছে জেনারেল প্রভিশন আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ডেট। আসি আমরা অঙ্কের ক্ষেত্রে টায়ার 2 ক্যাপিটালের কি বলছে। টায়ার 2 ক্যাপিটাল সমান সমান হচ্ছে জেনারেল প্রভিশন এন্ড সাবঅর্ডিনেট ডেট। তাহলে আমাদের জেনারেল প্রভিশনে কত আছে? জেনারেল প্রভিশন আছে 100, আর সাবঅর্ডিনেট ডেট আছে 150 crore, আর প্রভিশনার হচ্ছে 100। তাহলে দুইটা যোগ করি, প্রমাণ বসে 100 crore and 150, 250 crore। আর টায়ার 2 ক্যাপিটাল রেশিও, টায়ার 2 ক্যাপিটাল রেশিওটা কিভাবে হবে? 250 crore সাথে আমরা তুলনা করবো RWA, অর্থাৎ টায়ার 2 ক্যাপিটালের অ্যামাউন্টকে আমরা RW রিস্ক ওয়েটেড অ্যাসেট এর অ্যামাউন্ট দিয়ে ভাগ করে দেওয়ার পরে যে অ্যামাউন্ট রেজাল্ট আসবে তা আমরা পেয়ে গেছি 1.21%। তাহলে আমাদের টায়ার 2 ক্যাপিটালের মান বেরিয়ে গেল। আমাদের সর্বশেষ যেটা চাইছে CRAR, অর্থাৎ ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও, CRA। এই জায়গায় বলা আছে যে আমাদের কি শর্ত এই জায়গায়? ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও অফ দ্য ব্যাংক ক্যাপিটাল অফ রিস্ক ওয়েটেড অ্যাসেট এর রিস্ক ওয়েটেড অ্যাসেট এর সাথে তুলনা করতে হবে। সেই ক্ষেত্রে আমরা টায়ার 1 ক্যাপিটাল, টায়ার 2 ক্যাপিটাল যোগ করব। দুইটাকে যোগ করার পরে যে রেজাল্ট আসবে তার সাথে আমরা তুলনা করতে যাব RW, অর্থাৎ টায়ার 1 ক্যাপিটাল যোগ করব, টায়ার 2 ক্যাপিটাল যোগ করব, দুইটার যোগফলের সাথে আমরা তুলনা করব, যেই ফলের যোগফলটা আসবে RWA। এই জায়গায় তাহলে আমরা টায়ার 1 ক্যাপিটালের মান তো পেয়ে গেছি প্রথমেই 1750 crore, আর টায়ার 2 ক্যাপিটাল হচ্ছে 250 crore। তাহলে এই দুইটা যোগ করলে 2000 বা 2000, আর RW এর মানটা হচ্ছে 20,500। তাহলে 2000 কে যদি আমরা 20,500 দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের রেজাল্ট আসতেছে 9.75%। অর্থাৎ এই হলো আমাদের টায়ার ম্যাথের সমাধান। অর্থাৎ এই অঙ্কটা যদি আমরা ওই প্রাথমিক বেসেলের যে শর্তগুলো ভালো করে জানতে পারি এবং বুঝতে পারি আইটেমগুলো লোকাল ব্যাংকের ক্ষেত্রে, তাহলে আমরা এই অঙ্কটা সমাধান করতে পারবো। আপাতত দৃষ্টিতে 96তম থেকে 100তম, অর্থাৎ পঞ্চম পরীক্ষা যেটা আমরা যদি বলি 1 থেকে পঞ্চম যে অঙ্কগুলো আসছে সবগুলো লোকাল ব্যাংকের এই অঙ্ক আসছে। সেই ক্ষেত্রে আমাদের এই অঙ্কের, এবং আমরা দেখতে পাচ্ছি যে XYZ ব্যাংক পিএলসি পূর্ণাঙ্গভাবে তার শর্তগুলো পরিপালন করছে। সুতরাং আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর আমার ব্যাংকিং ইউটিউবে একটি চ্যানেল আছে, ব্যাংকার সাইফুল আমিন। এই জায়গায় সাবস্ক্রিপশন করে রাখবেন বা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনারা এই ধরনের ব্যাংকিং ডিপ্লোমা সকল তথ্য, প্রশ্ন উত্তর এবং পরামর্শ পাবেন। আবারও বলি, আমার ব্যাংকিং চ্যানেল, ব্যাংকের ইউটিউব চ্যানেলটা হচ্ছে ব্যাংকার সাইফুল আমিন নামে খোলা। এটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।